আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তোমাদের পরীক্ষাও স্থগিত হয়ে গিয়েছিল। বর্তমানে দেশে সকল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের এই কারিকুলামও নেক্সট ইয়ারে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এবছর আর কারিকুলাম চেঞ্জ হবে না, তাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এখন থেকে এই বইগুলোর প্রিপারেশন নিতে হবে। আর এই প্রিপারেশনে আওয়ার স্কুল তোমাদের সহযোগিতা করবে। আজকে থেকে আমরা আবার তোমাদের রেগুলার ক্লাসগুলো আপলোড করব। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়ের নাম হলো বিবরণ লিখি বিশ্লেষণ করি। এর আগের অধ্যায়গুলোর ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিও। প্রথম পরিচ্ছেদ বিবরণ লিখি। 5.1.1 ছবি দেখে বিবরণ লিখি। পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদের বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো। এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও। নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এই চ্যাপ্টারের মাধ্যমে তোমরা বিবরণ লেখা শিখতে পারবে। তোমাদের নিচে কয়েকটি ছবি দিয়েছে, এই ছবিগুলো তোমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এরপর তোমার কাজ হচ্ছে আমার বাংলা খাতা নামক যে খাতাটি তোমার রয়েছে, এই খাতায় তুমি ছবিটির বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে এই ছবিটি নিয়ে তোমার প্রতিক্রিয়া কী তা নিয়ে তোমাকে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করতে হবে। আর এই বিবরণটির শুরুতে তোমাকে একটি শিরোনাম দিতে হবে। তো চলো এখন আমরা ছবিগুলো দেখি। ছবি 1-এ আমরা নারীদের হাতে অস্ত্র এবং পতাকা দেখতে পাচ্ছি, মানে এই ছবিটি আমাদের মুক্তিযুদ্ধে নারীদের অবদান নির্দেশনা করছে। ছবি 2-এ আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি আঁকা ছবি দেখতে পাচ্ছি। এখানে গ্রামীণ জীবনের ফসল মারাই তুলে ধরা হয়েছে। ছবি 3-এ আমরা একটি নদী দেখতে পাচ্ছি এবং এই নদীতে আমরা অনেক নৌকো, লঞ্চ, স্টিমার এগুলো দেখতে পাচ্ছি। এটি বুড়িগঙ্গার কমলা রকেটকে নিদর্শন করছে। ছবি 4 আমাদের বাংলাদেশের নদী দূষণকে নির্দেশ করছে। এখন আমাদের কাজ হলো এই ছবিগুলোর বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে আমার প্রতিক্রিয়া নিয়ে আমার বাংলা খাতায় একটি বিবরণ তৈরি করা। তো চলো এখন আমরা বিবরণগুলো তৈরি করি। প্রথমেই আমরা প্রথম ছবিটির একটি শিরোনাম দিলাম, মুক্তিযুদ্ধে নারীর অবদান। ছবিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের সক্রিয় অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন সম্মুখ যুদ্ধে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান অনস্বীকার্য। নারীরা বিভিন্নভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন, সরাসরি যুদ্ধে অংশ নিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে এবং যুদ্ধের সংবাদ বহন করে। বীর প্রতীক, তারামন বিবি ও কাকন বিবির মতো সাহসী নারীরা মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধে লড়াই করেছেন। এছাড়া অনেক নারী মুক্তিযোদ্ধাদের জন্য খাবার, আশ্রয় এবং চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। তারা শরণার্থী শিবিরে মানবিক সহায়তা দিয়ে এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে যুদ্ধে অবদান রেখেছেন। নারীরা অনুপ্রেরণা দিয়েছিল পুরুষদের সাহসিকতার সাথে লড়াই করতে। যুদ্ধকালীন সময়ে অনেক নারী নির্যাতনের শিকার হলেও তারা দমে যাননি, বরং তাদের সাহসিকতা দেশের স্বাধীনতা সংগ্রামকে আরও শক্তিশালী করেছে। মুক্তিযুদ্ধে নারীদের এই অসামান্য অবদান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীরা, আমরা প্রথম চিত্রটি যেটি ছিল মুক্তিযুদ্ধে নারীদের অবদান, আমরা এখানে তুলে ধরলাম মুক্তিযুদ্ধে নারীদের কি কি অবদান ছিল। চিত্র 2-এ আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের গ্রামীণ জীবনের ফসল মারাইয়ের একটি চিত্র ছিল। আমরা এখানে একটি সুন্দর শিরোনাম দিলাম, গ্রামীণ জীবনের ফসল মারাই। ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম। গ্রামীণ জীবনের চিরচেনা একটি দৃশ্য তিনি জল রঙের মাধ্যমে এঁকেছেন। গ্রামের কৃষক গোষ্ঠীর ফসল মারাইয়ের দৃশ্য ফুটে উঠেছে ছবিটিতে। ছবিটিতে বাংলার চাষি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে। কৃষক ধান কেটে ধান মাড়াই করেছেন। নারী পুরুষ উভয়ই ফসল মাড়াইয়ের কাজ একত্রে করেছেন। কৃষকের যখন নতুন ধান উঠে তখন কৃষকের মনে থাকে অনাবিল আনন্দ।
নতুন ফসলের মাড়াই করতে কৃষক পরিবারের সকলে মিলে পরিশ্রম করেন। ছবিটিতে একজন পুরুষকে ধান থেকে খড় আলাদা করতে দেখা যাচ্ছে এবং একজন নারীর কুলা দিয়ে ধান পরিষ্কার করার দৃশ্য দেখা যাচ্ছে। মাড়াই কাজটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি কৃষকের জীবিকা নির্বাহের একটি প্রধান উপায়। গ্রাম বাংলার চিরন্তন রূপ ফুটে উঠেছে জয়নুল আবেদিনের আঁকা ফসল মাড়াই চিত্রকর্মটিতে। শিক্ষার্থীরা, আমরা চিত্র 2 যে গ্রামীণ জীবনের ফসল মাড়াই ছিল এটি সম্পর্কে একটি বিবরণ তৈরি করলাম। এবার আমরা চিত্র 3-এর একটি শিরোনাম দিব, বুড়িগঙ্গার কমলা রকেট। এখানে রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর চিত্র ফুটে উঠেছে। বর্তমানে বুড়িগঙ্গা মৃতপ্রায় একটি নদী হলেও পূর্বে এটি এমন ছিল না। বুড়িগঙ্গার বুকে চলত বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদি। ছবিটিতে বুড়িগঙ্গা নদীতে চলা বিখ্যাত কমলা রকেট দেখা যাচ্ছে। নদীপথে যাতায়াতের ক্ষেত্রে কমলা রকেটের ইতিহাস বেশ পুরনো। প্রায় 150 বছর আগে বুড়িগঙ্গা নদীতে এই রকেট স্টিমারের যাত্রা শুরু হয়। অবিভক্ত বাংলায় কমলা রকেট সুন্দরবনের ভিতর দিয়ে কলকাতা থেকে খুলনায় চলাচল করত। তবে দেশভাগের পর কমে যেতে থাকে কমলা রকেট। সংখ্যায় কম হলেও এখনও বুড়িগঙ্গায় ভাসতে দেখা যায় কমলা রকেট। কমলা রকেট মূলত প্যাডেল চালিত লঞ্চ। এই লঞ্চের রং কমলা এবং নদীপথে এর গতি ভালো হওয়ার কারণে একে কমলা রকেট নামে ডাকা হয়। ছবিটিতে ঐতিহ্যের সাক্ষী কমলা রকেট ভাসতে দেখা যাচ্ছে। বুড়িগঙ্গার ধারে গেলে এমন দৃশ্য এখনও চোখে পড়ে। একদম সর্বশেষ দৃশ্যটি ছিল নদী দূষণের। আমরা একটি সুন্দর শিরোনাম দিলাম, বাংলাদেশের নদী দূষণ। এখানে বাংলাদেশের নদী দূষণের চিত্র ফুটে উঠেছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ। জনজীবনের সঙ্গে জড়িয়ে থাকা এদেশের নদীগুলো নানা কারণে প্রায় প্রতিদিন দূষিত হচ্ছে। নদী দূষণের অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে দ্রুত ও অনির্বাচিত শিল্পায়ন ও নগরায়নের উদ্দেশ্যে নদী তীরবর্তী স্থানে স্থাপনা ও কলকারখানা তৈরি। কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য নদীর পানিতে মিশে নদীর পানিকে দূষিত ও বিষাক্ত করে। এছাড়া নদী তীরবর্তী স্থানে বসবাসরত মানুষরা তাদের গার্হস্থ্য ব্যবহার্যের প্রয়োজনে প্রতিদিন নানাভাবে নদীর পানিকে দূষিত করছে। মানুষের ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন পানিতে মিশে নদীগুলোকে মৃত পানিতে পরিণত করছে। বাংলাদেশের মানুষের জীবনে নদীর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমাদের এই নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। নদীগুলোকে বাঁচানোর উদ্দেশ্যে সকলের উচিত সমভাবে এগিয়ে আসা এবং পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের স্থাপনা নদী তীরবর্তী স্থান থেকে দূরে নির্মাণ করা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 5.1.1-এ যে ছবি দেখে বিবরণ লিখি এই টপিকটা ছিল, এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এই ছবিগুলো থেকে বিবরণটি লিখবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।